এখন তো আমরা কি ওই ভালোভাবে কি 100% ব্রেনে ঢুকে না, এবার নাজারাতে গেলে 1 বছর পর্যন্ত কি বুঝলেন নাই, এইটা যাতে না, এই শুধু একটু সিস্টেমের অভাবে কি হয়ে গেছে, অনেক সময় ব্যয় বাচ্চাদের। আমি এটা নিয়ে গবেষণা এই জন্য করছি বেশিরভাগ। বর্তমান সময় হচ্ছে উচ্চশিক্ষিতর যুগ। কিসের যুগ? উচ্চশিক্ষিতর যুগ। আলহামদুলিল্লাহ, দোয়ার জন্য এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ছাত্রদেরকে ওইভাবে গড়ার জন্য কথাটা বলা। আমার ছেলে এই বছর 25 চলতেছে বয়স, আলহামদুলিল্লাহ হাফেজ, আলেম, 2 বছর ইফতা পড়ছে, 2 বছর উলুমে হাদিস পড়ছে, 1 বছর তাফসীর পড়ছে এবং এই বছর ইংলিশ এবং কম্পিউটারে ডিপ্লোমা করতেছে। বুঝছেন, এটা কি পরিকল্পনা ছাড়া হয়ে গেছে? এখন মনে করেন এর এই যোগ্যতার কথা শুনে এত কি আশ্চর্যের মতো না? এখন এই স্টাইলের কি আলেম সহজে পাওয়া যাবে? এখন যদি আমি নুরানি পড়াইতে 3 বছর 4 বছর শেষ করে দিছি, নাজারা পড়াইতে আর 2 বছর শেষ করে দিছি, করাইতে 16-17 বছর বয়স বাড়াই দিছি, এখন সে তো আরো পর্যন্ত যাবে কিভাবে? তাফসিরে টাকা সুশান্ত দূরের কথা, বুঝেন নাই? লেখাপড়ার একটা বয়স আছে, সর্বোচ্চ 25 বছর, এরপরে বিয়ের বয়স, বুঝেন নাই? এরপরে কামাই রুজির বয়স, এরপরে মা বাবা কোটিপতি হলেও ছেলে কি আর কি ছাড় দিবে না, লেখাপড়ার জন্য ছাড় দিবে না, বলবে তুমি এখন কামাই করো, বুঝলেন না? তো আসলে আমাদের পরিকল্পনাধীন চললেই ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে যোগ্য হয়ে উঠবে। সময় অল্প সময়ের মধ্যে বেশি, এই জন্য এই চিন্তাভাবনা থেকে আমি এই কায়দা এবং এই সিস্টেম নিয়ে গবেষণা করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পথ বাতায় দিচ্ছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কোথায় ট্রেনিং করছেন? আমি তো আমাদের সময় নুরানিও ছিল না, নুরানি পড়িও নাই, নুরানির প্রশিক্ষণও দেয় নাই। এটা আল্লাহর কাছে দোয়া করছি, নিজে রেগুলার আলহামদুলিল্লাহ এটা নিয়ে গবেষণা করি। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের মধ্যে একটা নোক্তা ঢালেন, আলহামদুলিল্লাহ। এইভাবে দুনিয়ার মধ্যে বহু কিছু আবিষ্কার হয়েছে। সেই আবিষ্কার যিনি প্রথম করছেন তাকে কে শিখেছে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন শিখেছে। এটার জন্য আপনার কি লাগবে? চেষ্টা লাগবে, আপনার দোয়া লাগবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শন করবেন। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই 1 বছরের ভিতরে যাতে আমরা নাজারা, কায়দা, নুরানি সব শেষ করে দিয়া সর্বোচ্চ 2য় বছরে অর্থাৎ 7ম বছরে যাতে সে কোথায় চলে যায়, 7ম বা 8ম বছরে সে কোথায় চলে যায়? হেফজখানার চাঁদে চলে যায়। তাহলে 10 থেকে 11 বছরের আগে সে কি হয়ে যাবে? হাফেজ হয়ে যাবে। এরপরে সে ইচ্ছা করলেও দাওরার আগে, ইফতার আগে কি করতে পারবে না? চাকরি করতে পারবে। সে চাকরির বয়সে হয় নাই, লেখাপড়া ছাড়া সম্ভাবনাই নেই। তাহলে সে যোগ্য হয়ে উঠবে ইনশাল্লাহ, সে আগাবে। এখন একটা মসজিদের মুয়াজ্জিন রাখবে, খতিবার ইমাম সাহেব তো দূরের কথা, তাও হাফেজ আলেম মিশ্রা। খাদেম রাখবে, তাও বলে আলেম কিনা। তার কারণ যদি ইমাম মুয়াজ্জিন কেউ না থাকে, নামাজ পড়াইবে কে? বুঝলেন না? এবার চিন্তা করে দেখেন, এখন আগের ওই যুগ নেই। যেখানে শিক্ষকতা করবে, জিজ্ঞাসা করবে যে আপনার পারা গেছেন কোন মাদ্রাসা থেকে, আপনি ইফতা পড়ছেন কিনা। দেখবেন কিছুদিন পরে আর এখনও অ্যাভেলেবেল হয় নাই, তো এই জন্য এখনও কিছুটা দোকানেতে যারা নামের তার জন্য পর্যন্ত পড়ছে এদেরকে নিচ্ছে, কিন্তু খুশির সাথে নিচ্ছে না, বুঝলেন নাই? সেই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উচ্চশিক্ষিত বানার জন্য চেষ্টা করব। পরিকল্পনাধীন ইনশাল্লাহ লেখাপড়া করাবো, তাহলে ইনশাল্লাহ অগ্রসর হবে। তাহলে এখানে 4টি লাইন আছে। কয় লাইন? 4 লাইন। জবরের, শুধু জবর দিয়ে মেসালগুলা কায়েম হয়েছে। সবগুলো জবর হলো না? আমি জবর পড়াইছি,
আর হরফ পড়াইছি, ঠিক আছে? সুতরাং আমার এই মেসালগুলো কি জবর আর হরফ দিয়া পেশ পড়াই নাই, সুতরাং এখানে পেশের মেসাল আনি নাই। তাহলে আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ এই জবরটা কিভাবে পড়াবো। আরেকবার আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি, আর একটু খেয়াল করেন। প্রথমে আমরা হরকতের পরিচয় এই তাজবিদ পড়াবো না, ঠিক আছে? কেন পড়াবো না? তাজবিদ তৃতীয় স্টেপে আসবে, ঠিক আছে? তৃতীয় পর্যায়ে পড়া। প্রথমে কি ইবারত পড়াইতে হবে, তারপরে কি তাজবিদ পড়াবো। তার কারণ তাজবিদগুলো কোথায় সেটিং হবে? ইবারতে। তাজবিদ কোথায় সেটিং হবে? ইবারতে। এই জন্য প্রথমে কি পড়াইতে হবে? ইবারত পড়াইতে হবে। ইবারত পড়ানো শেষ হয়ে গেলে একদম কাল্লা বালরা 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তাজবিদ ইবারত পড়া শেষ হয়ে গেলে এরপরে শুরু হবে কি? তাজবিদ, ঠিক আছে? ছাত্রদেরকে বলবো আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলি এখানে আছে, দেখো এই 29 হরফ সবাই মিলে একবার পড়ো। সবাই একবার পড়তে পারলে এরপরে বলবো এই আলিফের আলিফ বা তার উপরে দেখো একটা কি আছে, কোনাকুনি একটা আঁক আছে, দাগ আছে। এই দাগটার নাম কি জানো? জবর। জবর জবর, এভাবে জবর উচ্চারণ করাবো, ঠিক আছে? জবর 8-10 বার মাস্কা করানোর পরে বলবো জবর এবং হরফগুলি একসাথে পড়া হয় কিভাবে। এবং আবার বলে দিব যে আলিফের সাথে আলিফের উপরে নিচে কিছু হলে সেটার নাম ওই সময় হামজা আলিফ থাকে না, সেটার নাম কি হয়ে যায়? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, এভাবে 3-4টা বলে দিলেই ইয়া জবর ইয়া পর্যন্ত তারা পড়তে পারবে ইনশাল্লাহ। এভাবে সবাই একবার একবার করে বানান পড়াবে। একবার একবার করে বানান হয়ে গেলে বলবো তোমাদের কষ্ট কমাই দিচ্ছি, তোমরা কি করো না, হামজা জবর বলতে হবে না, শুধু উচ্চারণটা বলো। আ বা তা সা জা হা খ দা দা র ইয়া পর্যন্ত কি করবে? এক একজন এক একবার পড়াবে। একজন একবার করে করে সবাই পড়ানোর পরে এরপরে কি করতে হবে বলেন, কার মনে আছে কিনা? উল্টা উচ্চারণ তো পাল্টা দিক থেকে হামজা থেকে ইয়া পর্যন্ত পড়াইছি। এরপর উচ্চারণ কোন দিক থেকে করাবেন? লাইনের পিছন দিক থেকে। হ্যাঁ, জা সা তা বা আ, ঠিক আছে? এই এক একটা লাইনকে ছেলেদেরকে বলবেন 30 বার করে পড়া, যাতে করে কি করতে পারো? এক নিঃশ্বাসে আমাকে শোনাতে পারো। এক লাইন করে নিঃশ্বাসে এক লাইন এক নিঃশ্বাসে শোনাবে। কয় লাইন এখানে? 6 লাইন। এই 6টি লাইনকে এক একটাকে 20-30 বার করে পড়ে এটা চালু করে নিতে হবে, ঠিক আছে? এই 6 লাইন যখন 6 নিঃশ্বাসে শোনাইতে পারবে, এরপরে বলবো কি তুমি লাইনের উপর থেকে নিচের দিকে পড়ো। আ হা জা ত ক ওয়া, ঠিক আছে? এভাবে বা খ সা ল কা হা উপরের থেকে নিচের দিকে পড়ো। এইভাবে এখানে 5টি লাইন উপরের থেকে নিচের দিকে যখন সে কি করতে পারবে? উচ্চারণ করতে পারবে ভালোভাবে চালু করে। এরপরে বলবো ইয়া থেকে হামজা পর্যন্ত একদম উল্টা দিক থেকে কি করা? উচ্চারণ করা, ঠিক আছে? এইভাবে উল্টা দিক থেকেও 8-10 বার পড়ার পরে যখন চালু হয়ে যাবে, এরপরে আসবে কি 3 নং পাঠের অনুশীলন। এরপরে আবার এটাও করতে পারেন, বোর্ডে দাঁড়িয়ে এক একটা হরফ লিখবেন আর হরফ দিবেন আর পরীক্ষা দিবেন, কেমন? এরপরে ফারাদার মধ্যে আইসা মেসালের অনুশীলনের মধ্যে আইসা যেভাবে কি ফারাদা নতুন কিছু আছে এখানে, তো নতুন কিছু যখন না আমি বুঝে দিব কেন, ঠিক আছে? সেই পড়বে ইয়াহাবু ইয়াহাবু, ঠিক আছে? এইভাবে সুহুফি হুবুকি, ঠিক আছে? এইভাবে পড়বে। এইভাবে এক একটাকে 20-30 বার পড়ার পরে এক নিঃশ্বাসে এক লাইন পড়তে হবে, ঠিক আছে? এইভাবেই চলবে। দেখেন এরপরে দেখেন তমিজ হরফের পরিচয়। তমিজ হরফের পরিচয় মধ্যে কি আছে? এখানে 12টি জোড়া আছে। কয় জোড়া? 12 জোড়া। হামজা আর কি আইন, আর আইন, ঠিক আছে? এই 12 জোড়া ভাগ করা হয়েছে কেন? এই 12 জোড়ার ভিতরে আমাদের বাঙালিদের কি হয়? সমস্যা হয়ে যায়, একটা জায়গায় আর একটা উচ্চারণ করে ফেলে, এতে করে কোরআন শরীফের কি হয়? উচ্চারণ ডিস্টার্ব হয়। এই জন্য এগুলা মাস্ক করাবেন কিভাবে? বোর্ডে দাঁড়িয়ে
প্রথমে কি হামজা এবং আইন, এভাবে হামজা লিখবেন, এরপরে কি লিখবেন আইন, এভাবে হামজার উপরে জবর দিবেন, আইনের উপরে জবর দিবেন, বলবেন এটা উচ্চারণ করো, বলো আ, এটা বলো আ। আপনি প্রথম দিয়ে একবার উচ্চারণ করা যায়, ঠিক আছে। এখন তো আমরা কি করি, সবগুলো হামজা, আইনও সব কি হয়ে যায়, হামজাও হয়ে যায়। আ আ আ আ, এইভাবে কয়েকবার আমরা কি করব, এরপরে জের দিব, জের দিয়ে বলবো উচ্চারণ করো ই ই ই ই ই ই, এরপরে পেশ দিব, পেশ দিয়ে বলবো বলা উ উ উ উ, ঠিক আছে। এইভাবে এই 12টি জোড়ার মধ্যে কি করবেন, এভাবে এক এক জোড়া লিখবেন আর জবজের পেশ তিনটা দিয়া কয়েকবার উচ্চারণ করে দিবেন, তাহলে তাদের হরফের উচ্চারণের পার্থক্যটা বুঝে আসবে, ঠিক আছে। এরপর আসেন এরপরে 6 নং পাঠ দেখেন, তানবিনের পরিচয়। এখানে একটা ছন্দ আছে, কি তানবিন পড়াবো, তানবিনের ছন্দ এটা পড়াবো এখন। এরপরে বলবো দেখো, এখানে হামজার উপরে 2টা জবর, আগে জবর ছিল কয়টা, এখন দিছে 2টা দেওয়ার কারণে উচ্চারণ কি হয়ে যাবে, বেশ কম হয়ে যাবে। হামজা 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, এইভাবে 2-3টা বলে দিলেই তারা ইয়া 2 জবর ইয়ান পর্যন্ত কি পড়তে পারে, বানান পড়তে পারবে। ডান দিক থেকে এক একজনে একবার করে কি পড়াবে, বানান পড়াবে। এরপরে কিভাবে পড়াবে, তোমাদেরকে সহজ করে দিচ্ছি। হামজা 2 জবর আর বলতে পারে না, শুধু উচ্চারণ, শুধু কি উচ্চারণ, আন বান তান তান, এভাবে উচ্চারণ পড়াবে এক একজনে একবার করে কি পুরাটা কেমন ইয়ান পর্যন্ত। এরপরে কোন দিক থেকে, লাইনের পিছনে, জান তান তান, ঠিক আছে। এরপরে কোন দিক থেকে, উপর থেকে নিচের দিকে। এরপরে কোন দিক থেকে উচ্চারণ, একদম ইয়া থেকে হামজা পর্যন্ত চতুর্দিক থেকে কি করাবো, উচ্চারণ পড়াবো। এরপরে 3 নং পাঠের অনুশীলন। 3 নং পাঠের অনুশীলন কিভাবে পড়বে বলেন, আপনি বুঝাই দিবেন, ছেলে বানান করবে, আপনি বুঝাই দিতে পারবেন না, ছেলেও বানানো করতে পারবে না। কেউ নাজরা পড়তে পারে কিন্তু বানান পারে না, গুনাহ হবে। নাজরা পড়তে পারে কিন্তু বানান করতে পারে না, তার নামাজ শুদ্ধ হবে না, তার তেলাওয়াত অশুদ্ধ, ফতোয়া দিতে পারবে। সকালে বলছি না, সৌদি আরবে টিউশনে করেছে দোকানের বাচ্চারা, কোরআন শরীফ বাচ্চারা কি পারে না, বানান পারে না, এই দেশে বানানোর সিস্টেমে নাই, ডাইরেক্ট উচ্চারণ করতেছে, বুঝলেন না। এইভাবে আমালান ছাত্র ডাইরেক্ট বলবে, ঠিক আছে। একটাকে 10-20 বার করে পড়বে, কেননা এখন জবজের পেশ 3টা তো চালু হয়ে গেছে, বুঝলেন নাই, এখন আর 30-50 বার দরকার নাই, 20 বার আমালান আমালান। আইন ঠিক করে উচ্চারণ হচ্ছে কিনা দেখবে, আইন ঠিক করে উচ্চারণ করো, ঠিক আছে। একটু ধমক দিবেন, তখন আবার হোঁশ ফিরে আসবে, তখন আইনটা উচ্চারণ করো ঠিক। তারপরটা বলেন হাসাদান, হা উচ্চারণ ঠিক হচ্ছে কিনা এটা দিকে খেয়াল রাখবেন। এইভাবে করে এখানে 4টি লাইন আছে না, কয় লাইন, 4 লাইন। এইভাবে হুদান পর্যন্ত 4 নিঃশ্বাসে 4 লাইন শোনাতে হবে আপনাকে, তাহলে আমাদের কি 2 জবর পড়ানো হয়ে গেল। এইভাবে আমি 4-5টা বলে দিছি, 11টার ভিতরে 5টা বলেছি, আর বলতে হবে সিস্টেম। আলহামদুলিল্লাহ আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। এইভাবে কি করবেন, একদম তানবিন জজম তাসদিদ পর্যন্ত এইভাবে পড়াবেন, ঠিক আছে। জাজাম তাসদিদের ওখানেও এই জজমের সবকটাও দেখেন, জজমের সবকটা একটু বলে দিই। জজমের পরিচয় 15 নম্বর পৃষ্ঠা দেখেন, 12 নং পাঠ, হামজা তা জবর আত, ঠিক আছে। এখানে বলবেন এই যে দেখো, এই তার উপরে একটা কি আছে, বাঁকা চিহ্ন আছে, তার উপরে একটা কি আছে, বাঁকা চিহ্ন আছে, এটার নাম কি জানো, জজম। জজম, জজমের হরফ কি, একা পড়া যায় না, এটা বলে কি করবেন,
ঠিক আছে? এভাবে এটাকে বানান পড়াবেন। প্রথমে কি বানান, বানান শেষ হয়ে গেলে আমি এখানে বানানের মধ্যে দেখেন অনেক কায়দার ভিতরে সিরিয়ালি হরফ দিয়ে কি করছে যজম উচ্চারণ করেছে। এতে কি হয় না, ছাত্রদের ব্রেনে কি হয় না, উচ্চারণটা ভালোভাবে ঢুকে না। আমি তা তা জিম দিনে হা খ দিছি, এরপরে লাল, এরপরে সিন, এরপরে দেখেন আবার লান লাল লাম ফিল বিভিন্ন হরফ দিয়ে কি করেছি উচ্চারণ করেছি। এতে করে কি হচ্ছে, তার যজমের উচ্চারণটা কি হয়ে যায়, তার ব্রেনে ঢুকে যায়। তার কারণ বেশিরভাগ কি হয়, বেশিরভাগ ছাত্র মিডিয়াম অবস্থার হয়, আর যজম দুইটা হরফ একসাথে মিলাইতে হয়, এই জন্য একটু তাদের কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা খুব ভালোভাবে হরফগুলো কি করাবো, উচ্চারণ করাবো। বানান প্রথমে এক একজনে এক একবার করে কি করাবে, পড়াবে। ঠিক আছে? এই পৃষ্ঠা পুরোটাই বানান শেষ হয়ে গেলে এরপরে শুধু মতন এক একজনে এক একবার পড়াবে। আত ইত উত আস ইস উত আহ ইহ উহ, এভাবে কি একদম শেষ পর্যন্ত মার লু পর্যন্ত এভাবে চালু যখন হয়ে যাবে, এরপরে বলবো এখানে আরেকটু সময় দিতে হবে। বলবো উপরের থেকে না, পিছনের দিক থেকে প্রথম লাইনের উত ইত আস উত ইত আত উহ ইহ আহ, এইভাবে লাইনের পিছন থেকে, কেমন পিছন থেকে পড়বে একই নিয়মে আগের মতো। ঠিক আছে? এবার দেখবেন যখন চতুর্দিক থেকে যজমের উচ্চারণটা হয়ে যাবে, এরপরে দেখেন তারপরে 12 নং পাঠের অনুশীলন ইহদি খালকান। এখানে নিজেরা কি ইনশাল্লাহ এই মেসাল পড়তে পারবে, উদাহরণ পড়তে পারবে ইনশাল্লাহ। এই এখানের এই পৃষ্ঠাটাও দেখেন, এক পৃষ্ঠা দিছি যজমের জন্য মেসাল, তার কারণ যজমটা একটু কঠিন, অন্যান্যগুলোর জন্য আধা পৃষ্ঠা দিছি, কিন্তু এখানে এক পৃষ্ঠা মেসাল যজমের। এই পৃষ্ঠাটা যাতে দ্রুত হয়ে যায় তাদের উচ্চারণ। ঠিক আছে? ইহদি খালকান সাইয়ান লাগওয়ান মিসকুন, যাতে ভেবে কি চালু করে পড়তে পারে। ঠিক আছে? এক এক লাইনকে 20-30 বার 50 বার পড়াবো, যাতে করে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, চিন্তা ভাবনা ছাড়াই কি দেখার সাথে সাথে উচ্চারণ করতে পারে। এখানে পুরো পৃষ্ঠার এক এক লাইনকে এক এক নিঃশ্বাসে শুনবো আমরা। এরপরে দেখেন 13 নং পাঠ মধ্যের হরফের পরিচয়। এখানেও মদের কায়দা পড়ানো ছাড়াই কি বলবো, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, এভাবে কি করবে, প্রথমে বানান, প্রথমে কি বানান, এভাবে বানান 2-3টা আমি বলে দেব, তাহলে তাদের কি হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। এভাবে এক একজনে কি এগুলা বানান করে প্রথমে পড়াবে। এরপরে বলবো তোমরা বানান ছাড়া বা বু বি এভাবে বলবো। আর বানান পড়ানোর সময় একটু বলে দিব, দেখো জবরের সাথে কায়দা তো পড়ায় নাই, একটু টাচ দিয়ে দিতে হবে। যে জবরের সাথে যখন খালি আলিফ আসবে তখন একটু টান দিয়ে পড়তে, এটাকে এক আলিফ বলে। একটু টান দিয়ে পড়তে, এটাকে কয় আলিফ বলে, এক আলিফ টান বলে। এরপরে পেশের সাথে দেখো যজমালা ওয়াও আসলে কি করতে হয়, একটু টান দিয়ে পড়তে হয়, এটাকে এক আলিফ বলে। জেরের সাথে যখন যজমালা ইয়া আসবে তখন কি করতে হয়, একটু টান দিয়ে পড়তে হয়। এই একটু টাচ দিয়ে দিবেন এখন। ঠিক আছে? বা বু বি তা তু তি, এইভাবে এটাকেও চতুর্দিক থেকে তারা মতন পড়বে। ঠিক আছে? উচ্চারণ পড়বে চতুর্দিক থেকে উচ্চারণ পড়ার পরে এরপরে দেখবেন 13 নং পাঠের অনুশীলন 18 নম্বর পৃষ্ঠা, ক্বালা কানা আকাবা, বানান ছাড়া ডাইরেক্ট পড়বে। ঠিক আছে? ইনশাআল্লাহ এভাবে এক একটাকে 10-20 বার করে পড়ার পরে এক নিঃশ্বাসে যাতে এক লাইন পড়তে পারে, এক নিঃশ্বাসে যাতে কি পড়তে পারে, এক লাইন পড়তে পারে। হ্যাঁ, পড়তে তো পারবে, কিন্তু বয়সের একটা কি আছে, তারতম্য আছে। 2 নম্বর প্রথমে ভাষা, তারপরে কাওয়ায়েদ, বুঝছেন? তা আমরা তো একটু টাচ তো দিয়ে যাচ্ছি, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটু টাচ দিয়ে, হ্যাঁ একটু টাচ দিয়ে দিলেই ইনশাল্লাহ বুঝে আসবে। ঠিক আছে? এরপরে দেখেন লিনের হরফের পরিচয়। 14 নং পাঠ কিসের হলো, লিনের হরফের পরিচয়। এখানে প্রথমে বানান পড়বে বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই,
এভাবে হামজা ওয়াজর আও হামজা ইয়াজবর আই পর্যন্ত এক একজন এক একবার কি করাবে বানান পড়াবে। এরপরে আবার বাউ বাই দাউ দাই খাও খাই দাউ দাই এভাবে মতন পড়াবো আগেরগুলোর মতো। উপরের দিক থেকে নিচের দিক থেকে উল্টা দিক থেকে চতুর্দিক থেকে এই মতন অর্থাৎ উচ্চারণ পড়ানোর পরে এরপর আসবে 14 নং পাঠের অনুশীলন। যাও জান কি আসবে যাও জান কাইদান ডাইরেক্ট তারা উচ্চারণ করবে ইনশাল্লাহ। 5-6 সবক যাওয়ার পরে আর হুজুরে বলতে হয় না পড়ো, তারা দেখতেছে তারা নিজেরাই পারে, নিজেরাই পড়তে থাকে, বুঝতে পারছে? হ্যাঁ, ওই 5-6 সবক পর্যন্ত যদি আপনি ভালোভাবে তার বেনস্ত করে দিতে পারেন তখন দেখবেন সামনেগুলো চলতেছে। একদিন এক শিক্ষক বলতো হে মুক্তবে পড়ায় হুজুর আমি একটা বিপদে আছি। কি কয়? সবাই চায় যে ডেলি কয়েক পৃষ্ঠা করে শুনে তাড়াতাড়ি শেষ করে দিতে, এখন আমি কয়জনটা সময় দিই সিস্টেম মতো পড়াইছে। ওই শিক্ষকরা আমার মাদ্রাসায় পড়াইতো, তো সকালে মুক্ত পড়া গ্রামে, তো এখন মুক্তবে বিরাট বিপদে আছে, এত সময় কই এত ছাত্র। এখন কিছু কিছু শুনতে থাকে, কারণ অধিকাংশ ছেলে কি কাজা পারে, সবক পারে, তার কারণ এই উচ্চারণগুলো মাথায় ঢুকে গেলে তো আর কিছু নতুন তো কিছু নেই, বুঝলেন নাই? এরপরে দেখেন কলকলার পরিচয়, ঠিক আছে? এইখানে হ্যাঁ ওইটাও এইভাবে আমরা ইয়মুন এখানে এখন মধ্যে লিন আদায় করবো না, এখান থেকে আওয়াজ পড়াই না, এখানে ইয়মুন এইভাবে বলে যাবে, বুঝাইছে? না লিন এখন বুঝাবো না, এখন পরে পরে কাওয়াইদের সময়। এরপরে আসেন কলকলার পরিচয়। এখানে কলকলা না পড়িয়ে কি করব, বলবো যে এখান থেকে পড়ো, পারবে না? হাবলুন, এখান থেকে ডাইরেক্ট নিজেরাই কি ইবারত করতে পারবে। তবে এখানে আমরা একটু মাস্ক করাবো কি, বা এবং কফ তোয়ার মধ্যে যখন আসবে তখন বলবো এখানে কি মোটা করে উচ্চারণ করতে হবে। বা জিমদালের মধ্যে আসলে তখন কি করতে হবে, পাতলা করে। হ্যাবে, পাতলাটা কিভাবে? হ্যাবে হাবলুন ইয়াজআলু তাজরি ইকরা, ঠিক আছে? আমরা কয়েকটা মাস্কা করে দিলে দেখবেন সামনেগুলো এরা কি উচ্চারণ ঠিক মতোই পড়তে পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন 16 নং পাঠ তাসদীদের পরিচয়। এভাবে বলবেন, দেখো বায়ের উপরে একটা 3 মাথাওয়ালা একটা দাগ আছে, ওই মাথাটার নাম কি? তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ কিন্তু 2 বার পড়া যায়। দেখো তাসদীদ একবার পড়া যাবে, তাসদীদের উপরে যে জবর থাকে সেটা 2বার পড়তে হবে, ঠিক আছে? এবং তাসদীদটা ডান পাশের কি হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে, একটু টাচ দিয়ে দিবেন। বানান করতে করতে অভ্যস্ত। হামজা বা জবর আব, বা জবর বা আব, ঠিক আছে? এইভাবে করে একেবারে শাররুন পর্যন্ত কি করবে, বানান পড়াবেন, ঠিক আছে? এখানে দেখেন আমি বিভিন্ন হরফ এবং বিভিন্ন হরকত দিয়ে কি করেছি, তার দিকটা উচ্চারণ করেছি যাতে করে তার জন্য সহজ হয়ে যায়। তার দিকটাও বাচ্চাদের জন্য কম বয়সের ছাত্র তাদের একটু কষ্ট হয়, কিন্তু যখন আপনি মাস্ক বেশি করাবেন তখন কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন 16 নং পাঠের অনুশীলন। কদ্দারাকাতিন, আপনি আর বলতে হবে না, তারা নিজেরাই কি করতে পারবে, এবারত ইনশাআল্লাহ পড়তে পারবে। এখানেও এক এক লাইন যাতে এক নিঃশ্বাসে পড়তে পারে এতটুকু সময় দিবেন, তাহলে এক নিঃশ্বাস যদি এক লাইন শুনেন তাহলে কি হয়ে যাবে, তাদের তার দিকটা সেট হয়ে যাবে। এরপরে আসেন 17 নং পৃষ্ঠা। 17 নং পৃষ্ঠায় কি আছে, ওয়াজিব গুন্নার পরিচয়। ওয়াজিব গুন্নার পরিচয়ের মধ্যে এখানে কায়দা এখন পড়ানো যাবে না, বলবেন এখান থেকে পড়ো, তারা পড়তে পারবে। তার কারণ জবর জেরো পড়ছে, তাসদীদও কি করছে, পড়ছে। সুতরাং ইন্না শুধু এই কথা বলে দিবেন, নুনের মধ্যে আর মিমের মধ্যে তাসদীদ হলে সেখানে কি করতে হবে, একটু নাকের মধ্যে আওয়াজ করে পড়তে হবে। নাকের মধ্যে কি করতে হবে, আওয়াজ করে পড়তে হবে। ইন্না, আন্না, মিম। আপনি 2-3টা বলে দিলে তাদের কি বাকিগুলো পারবে ইনশাআল্লাহ। এভাবে এক নিঃশ্বাসে এক লাইন, আমি এক নিঃশ্বাসে এক লাইনের কথাটা বারবার বলতেছি, আপনারা এটা বেশি ফলো করবেন। যে যত বেশি এক নিঃশ্বাসে এক লাইনটা ফলো করবেন তার নাজারের মধ্যে কি হয়ে যাবে, ওই ছাত্র পদক্ষেপ ভালো এই করবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন 3 আলিফ মধ্যের পরিচয়। এখানেও তাজবিদ পড়াবো না, তাজদিদ না পড়িয়ে বলবে দেখো লা, এখানে উপরে একটা চিকন লাল চিকন মাথা আছে না, চিকন চিহ্নটি যেখানে দেখবে ওখানে একটু বেশি করে টানতে হবে, বেশি করে টানতে হবে 3 আলিফ পরিমাণ। এটাকে 3 আলিফ মত বলে। এটাকে কি বলে,
লা ইলা, এখানে নতুন কি তার জন্য শুধু লা টানাটাই কি নতুন, আর নাহলে বাকি সবগুলো জবজের পেশ তসজিজম সব সে কি করছে পারে, সুতরাং সে নিজে কি করতে পারবে, করতে পারবে। এইভাবে করে এই পৃষ্ঠাটাকে কি করে ফেলবেন, দ্রুত করাই ফেলবেন, কেমন এক নিঃশ্বাসে যাতে 1-2 লাইন করতে পারে। এরপরে চারালিফ মত এরা ওখানে আসছে 19 নং পাঠ। দেখেন এখানেও কাবায় দেখেন পড়াবো না, কি বলবো বলা পারবে না, শুধু এখানে বেশি করে টানতে হবে। বলবেন এখানে দেখো এই যে উপরে মোটা চিহ্নটা আছে না, এই মোটা চিহ্নটা যেখানে হবে ওখানে কি করতে হবে, একটু বেশি করে টানতে হবে, এটাকে চারালিফ বলে। বলো আমার সাথে এইভাবে কেমন, এইভাবে বাকিগুলো সে পারবে আল আনা পর্যন্ত পড়বে। এরপরে হরফে মুকাত্তাআতের মধ্যে বলবে, শুধু মোটা চিহ্নটা যেখানে আছে সেখানে টান দিবা। বলো আলিফ লাম মিম, এইভাবে টেনে পড়বে, ঠিক আছে। এরপরে দেখেন এই 20 নং পৃষ্ঠার মধ্যে ইকলাবের পরিচয়। এখানে যখন আসবে খবীরন বাসীরন, সে পড়তে পারবে, কিন্তু শুধু নতুন আসছে কি ইকলাবের ছোট্ট মিমটা। বলবেন এখানে ছোট্ট মিম, এটা যখন দেখছো এখানে কি রান বলা যাবে না, কি বলতে হবে, রম বলতে হবে, ঠিক আছে। এভাবে শুধু এই কথাটা বলে দিলে হবে, ছোট মিম এলাকা দেখলে কি বলবে, রম বলবে। রান রা দুই জবর কি হয় রান, আর এখানে বলতে হবে কি রম। দুই জবর উপরে যখন এই জবরটা দেখবা বা নুন সাকিনের উপরে মিমিটা দেখবা, তখন কি করতে হবে, মিম উচ্চারণ করতে হবে। এভাবে আপনি 1-2টা মেসাল তাদেরকে মাস্ক করে দিলে বাকিগুলো তারা কি করতে পারবে, ইনশাআল্লাহ করতে পারবে। ঠিক একই অবস্থা সামনের পৃষ্ঠা। খবীরন বাসীরন না, এখানে তো জবজের পেট যজন্ত যেগুলো সব সে উচ্চারণ করতে পারবে। নতুন আসছে কি নতুন কি মিমটা, যখন ছোট মিমটা বলবেন, যখন দেখবা দুই জবরের উপরে ছোট মিম একটা, তখন এখানে র জবর রান হয়, রান না বলে কি বলতে হবে, রম বলতে হবে। অথবা নুন সাকিনের উপরে যখন মিম বাদি, যখন নুন সাকিনের উপরে কি দেখবে, ছোট মিমটা দেখবে, তখন এখানে মিন না বলে কি বলতে হবে, মিম বলতে হবে। এতটুক তাকে টাচ দিয়ে দিলে সে দেখবেন 1-2টা মেসাল আপনি মাস্কা করাই দিলেই সামনের গুলো পুরাটা পড়তে পারবে, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এই চারালিফের জন্য কতগুলি মেসাল, এই ক্লাবের জন্য কতগুলি মেসাল, এই জবরের জন্য কতগুলি মেসাল, তানমিনের জন্য কতগুলি মেসাল, এতগুলি মেসাল দিয়া কায়দা এটারে এত বড় করছেন কি লেগা, একটা 50 টাকা 100 টাকা দিয়ে কিনতে হয়, এটার কি কারণ, এত টাকা খরচ করেছেন কেন আপনি? এই মেসাল 1-2টা দিয়ে কায়দাটা ছোট করে নিলে আমরা 10 টাকা 5 টাকা দিয়ে কিনতে পারতাম, ঠিক না? যখন কায়দা প্রথমে লিখছি এক লাইব্রেরিওয়ালার কাছে নিয়ে গেছি, আমি বলছি এই কায়দাটা 8 পেপার দিয়ে ছাপাবো, ভিতরে কি থাকবে 8 পেপার। সেই 12 সালে 50 টাকা বিক্রি হয়েছে। এতটুকু কায়দা 48 পৃষ্ঠার কায়দা, এটা কি 50 টাকা সেই সময় 12 সালে বিক্রি হয়েছে। দোকানদাররা আমার বলে লাইব্রেরি না হুজুর আপনি কি পাগল হয়েছে, কায়দা মানে 5 টাকা, কায়দা মানে বুঝি 50 টাকা, এটা কি বিক্রি করতে পারবে না, পাগল হয়েছে। তখন আমি বলছি আপনারা মানুষের রুচি নষ্ট করে ফেলছেন মিয়া। আল্লাহর কালাম লিখবো, আল্লাহর কালামটাকে সম্মান দিতে হবে। কিন্ডারগার্টেনের বইগুলি 8 পেপারে ছাপায়, কয়েকটা পৃষ্ঠা 150-200 টাকা দিয়ে একটা বই কিনতে হয়, সেখানে কোনো প্রশ্ন আসে না। আল্লাহর কালাম লিখতে গেলে, আল্লাহর কালামের কায়দা লিখতে গেলে সেখানে আপনাদের পয়সার মায়া হয়। কেমন আপনারা মানুষের জাতের কি করে ফেলছেন, রুচি নষ্ট করে ফেলছেন। আমি চলে রুচি ফিরিয়ে আনবো, ঠিকই কারো কথা মানি নাই, আমি ছাপাই দিছি। আলহামদুলিল্লাহ চলছে। সেই সময় সে 12 সালেও 48 পৃষ্ঠার কায়দা 50 টাকা বিক্রি হয়েছে। তবে এখনও কিন্তু এর 8 পেপারের অনেক কাস্টমার আছে, তা এখনও আবার করি নাই। ওই সময় অনেকে বলছে যে আমরা মুক্ত বড়াই নুরানিতে বড়াই গরিবের ছেলে পেলে এত টাকা দিয়ে সবাই কিনতে সামর্থ্য হয় না। তো পরে এবার একটু কী করছি,
মিডিয়াম করছি, তারপরও নিউজ পেপার দিই নাই। আগে তো বেশিরভাগ আরবি বইগুলো কি ছিল, নিউজ পেপারে ছিল, একবারে পচা কাগজে ছিল। তো ওই সময় 80 গ্রাম কাগজ দিয়ে পরে করছি। এখন কাগজের দাম বেড়ে যাওয়াতে আর একটু কি গ্রাম কমাইছি আর কি, বুঝেন নাই? আসলে আমাদের কি করতে হবে, এই কায়দা বড় করছি কেন, এটার উত্তর দিচ্ছি। মেসাল কেন বেশি দিচ্ছি, এই অন্যান্য কাবায়েদের ভিতরে, অন্যান্য তাজবিদের বই হোক আর নাও সরফের অন্য যে কোনো কাবায়েদের বইতে কি করে, একটা কায়দা দেওয়ার পরে মেসাল দিছে একটা, না হলে কয়টা, দুইটা। তাজবিদের বইতে অবস্থা, নাহর মধ্যে অবস্থা, জুমলা ইসমে পড়াইছে, মেসাল দিছে একটা, জায়দুন নাহমের মধ্যে মেসাল, হাদায়াতুন নূর মধ্যে মেসাল, কাফিয়া সরদামি 4টা, নাহর কিতাব পড়ে সবগুলোর মধ্যে একটা মেসাল দিছে। অথচ এই মেসালটা কোরআন হাদিসের কোথাও, এই জন্য কোরআন হাদিসের মধ্যে গেলে আর জুমলা ইসমে বিস্তায়। যদি এখানে মুসান্নিফ 5-10টা মেসাল কোরআন শরীফ থেকে এনে দিত, এই 5-10টা মেসাল ওস্তাদ যদি নাকি আমার বেনস্থ করে দিতে পারতো, এরপরে যদি বলতো আগামীকাল তোমরা 50টা মেসাল জুমলা ইসমিয়ার 50টা মেসাল কোরআন শরীফ থেকে বের করে আনবে, তাহলে কি আজকে আমরা তো কি পারতাম না? আমি এই জন্য মেসালের উপরে জোর দিছি বেশি। এই নুনে সাকিনের জন্য এখানে দেখেন 2, 4, 6, 318টা মেসাল দিছি। এই 18টা মেসালের ভিতরে যখন ইকলাব বুঝিয়ে দিয়েছি তাকে, সে কোরআন শরীফের মধ্যে আরো হাজার হাজার ইকলাব আছে না, সেগুলো কি চিনবে না? অবশ্যই চিনবে। এক ফায়দা হলো এটা, কায়দাটা তাদের ঝুঁকি থেকে গভীর সবার ব্রেনে বসানোর জন্য সব বিষয়ে কি করা হয়েছে, এক পৃষ্ঠা মেসাল দেওয়া হয়েছে, বুঝছেন? এই হলো বড় ফায়দা। দ্বিতীয় ফায়দা কি জানেন, এই মেসালগুলো কোথাকার, কোরআন শরীফের না, কোরআন শরীফের মেসাল। এখানে বেশ কিছু মেসাল পড়ার কারণে, এখন অনেকগুলো ইবারত পড়ার কারণে কোরআন শরীফ উল্টেলে প্রতি লাইনে লাইনে সেই কায়দায় পড়িয়ে এসেছে, সেই শব্দ আসে। কোরআন শরীফের মধ্যে কি আসে, কায়দার হরফগুলাই, সব শব্দগুলাই আসে, তখন তার কাছে ভালো লাগে, কি রে তো আমি পড়ছি, সহজ মনে হয়, বুঝলেন না? এই জন্য আমরা এই মেসালের উপরে কি দিতে হবে, জোর দিতে হবে সব বিষয়ে। মেসাল যত বেশি হবে, মেসাল বেশির কারণে কি হবে, ঝুঁকি থেকে গভীর সবার ব্রেনে ঢুকে যাবে। আর মেসাল কম হওয়ার কারণে ঝুঁকিউল আজকে ক্লাসের মধ্যে 2-4 জনে বুঝছে, আর বাকিরা কি করে নাই, বুঝে নেই। তাকে এবারত মুখস্থ করতে দিলে এবারতে মুখস্থ করছে, আসলে তার ব্রেনে কিছু ঢুকে নেই। এই ব্রেনে ঢুকানোর জন্য আমাদের কি করতে হবে, মেসালের আধিক্যের দিকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা ফার্স্ট টু লাস্ট কি করব, এবারত শেষ করব, ঠিক আছে? কাল্লা বাল রন পর্যন্ত, কাল্লা বাল রন পর্যন্ত এবারত যখন শেষ হয়ে যাবে, কোরআন শরীফের হেফজ শেষ হলে কি করে, দাওয়াত দেয় না? এইভাবে এই কায়দারও এবার দাওয়াত দেওয়া শুরু করতে হবে। কায়দারও কি দিতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি, দ্রুত কি চালু করা, ওই ফারাদা থেকে, জবরের সবক থেকে, ঠিক আছে? জবরের সবক থেকে সবাই নিজে নিজে পড়বে, সবাই নিজে নিজে পড়বে। তুমি 1 ঘন্টার ভিতরে কায়দার ফার্স্ট টু লাস্ট শেষ করো, বুঝছেন? গড়ি বাজা দিবেন, করে দেখেন, এই দেখো কটা বাজে, এই তোমার এই 10টা বাজে শুরু করছে, 11টা বাজে তোমার কায়দা শেষ হয়ে যেতে হবে। টাইম যখন মেনটেন করে দিবেন তখন কি করবে, চেষ্টা করবে, বুঝছেন? অর্থাৎ কায়দাটা যখন যত বেশি দ্রুত হয়ে যাবে, কোরআন শরীফের নাজার তত বেশি কি হয়ে যাবে, বুঝছেন? এবার 2-4 দিন 5 দিন যাই লাগুক, সবার তো শেষ। এভাবে শুধু দাওয়াত দিবে, শুধু দাওয়াত দিবে, যাতে আধা ঘন্টায় সে কায়দা শেষ করে ফেলতে পারে, বুঝছেন? কায়দা যত দ্রুত হবে ইনশাল্লাহ তাজবিদ কোরআন শরীফের নাজরা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ বিস্তারিতই আজকে এই কি করছি, 11টা মাত্রা এবং কায়দার নাজারা কীভাবে উচ্চারণ করবে, কীভাবে পড়বে, এটা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে।
এখন আমরা তৃতীয় ধাপে যাব। আমরা এখন তৃতীয় স্তর নিয়ে, তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব, তাজবিদ। কে নিয়ে? তাজবিদ নিয়ে। তাহলে তাজবিদটা সেটিং করবো কোথায়? এবারতে। আমি এটার মেসাল এভাবেও দিয়ে থাকি যে তাজবিদটা পরে কেন পড়াবো। একটা জমিতে ধান চাষ করবেন, আজকে কালকে রাতে পরিকল্পনা করছেন আমার অমুক জমিটাতে কি করব, ধান লাগাবো। তাহলে কি প্রথম দিনে আপনি কালকে সকালে কি ধানের চারা কতগুলো নিয়ে জমিতে চলে যাবে? হ্যাঁ, এই আগের কাজ সারতে হবে, ঠিক আছে? আগের কাজ না সাইরা জমিতে চাষ না দিয়া, মই না দিয়া চারা লাগানো যাবে না। আগে জমিকে উর্বর করতে হবে, নরম করতে হবে চাষ দিয়ে, ঠিক আছে? এরপরে চারা লাগানো। এরপরে চারা লাগাইতেছি। এখন আমাদের জমি এখন কি হয়ে গেছে? উর্বর হয়ে গেছে, চাষ দেওয়া হয়ে গেছে, মই দেওয়া চাষ হয়ে গেছে। এখন আমি চারা লাগাইতে গেলে কি ফটাফট লাগাইতে পারবো। নাঙ্গলময় ছাড়া না দিয়েও কিন্তু চারা লাগানো যাইতো। কেমন? দাও বা কাছে একটা দিয়ে এটাই গর্ত করতে হইতো, এক একটা লাগাইতে 10 মিনিট লাগতো, ঠিক না? তাও সে জমি কি হবে না, ধান ঠিক মতো হবে না। এই জন্য আগের চাষ দিয়ে দিতে হবে, চাষ দিয়ে উর্বর করতে। এখন আমাদের জমি কি হয়ে গেছে? উর্বর হয়ে গেছে, চাষ দেওয়া শেষ। এখন আমরা গ্লাস টানা নাই, এখন আমরা কি করব? জমি চাষ দিব। কেমন? জমি চাষ শেষ, এখন জমি চারা লাগানো শুরু করব। তাহলে এখন এই মেসালের দ্বারা কি বুঝে আসছে কেন তাজবিদ করে পড়াবো? বুঝছেন? এবার আমরা হরকতের পরিচয় ওখানে যাব, 3 নং পার্ট 6 নম্বর পৃষ্ঠা। এবার আমরা ওই হরকতের কায়দা পড়াবো। হরকতের পরিচয় ওই নুরানিতে যেভাবে ছন্দ আকারে পড়ায়। তার আগে আরেকটি কথা বলে নিই, নাজারার সিস্টেম। কায়দা যখন শেষ হয়ে গেল, চালু হয়ে গেল সবার, এবার আবাসিক, এখন শিক্ষা পদ্ধতি সিস্টেম কয়েকটা আছে। একটা হলো আবাসিক, অনাবাসিক, সকালবেলার মুক্ত, কিন্ডারগার্টেন, স্কুল, বিভিন্ন স্টাইল আছে, ঠিক না? এখন আমরা আবাসিকটার পদ্ধতি আমি বলতেছি। কায়দার নাজারা যখন শেষ হয়ে যাবে, চালু হয়ে যাবে, সবাইকে কি দিয়ে দিবেন? কোরআন শরীফ। সবাইকে কি দিয়ে দিবেন? কোরআন শরীফ পড়তে পারবেন। তার কারণ আপনি 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ এগুলো টাচ দিয়ে গেছেন, ঠিক আছে না? গুণ এগুলো টাচ দিয়ে গেছেন, সব সেটিং হয়ে গেছে। শুধু কি জানা নাই? তাজবিদটা জানা নাই। এখন না যারা পড়াইবেন, আবাসিক মাদ্রাসায় টাইম হলো 3টা, সকাল থেকে জোহর, জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা। এই 3টাকে 3 ভাগ করে ফেলবেন। 3 টাইমে 3টা বড় বিষয় পড়াবেন। সকাল থেকে জোহরের আগ পর্যন্ত যতক্ষণ ক্লাস চলে, এই টাইমটা না যারা পড়াবেন কোরআন শরীফের। কোথা থেকে? সূরা ফাতিহা থেকে। কোথা থেকে পড়াইবেন? না পড়তে বলবেন? বুঝছেন? সবার সামনে কোরআন শরীফ থাকবে। প্রথম জনকে বলবেন তুমি 1 লাইন পড়ো। 1 আয়াত না, 1 লাইন। 1 আয়াত তো 3 লাইন হইতে পারে, এই জন্য এটা সমস্যা, বুঝেন নাই? কারোটা আধা লাইন, 1 আয়াত 1 লাইন পড়ো, বুঝাচ্ছেন? কয়েকদিন 1 লাইন করে পড়বে। এরপরে 1 লাইনে এদের কি হবে না, আর তৃপ্তি হবে না। দেখবেন ঠেলে সামনে লাইনে পড়া শুরু করে দিচ্ছে। এবারে তারপরে বুঝে দেখছেন আমার লাইন পড়ে দিচ্ছে, ঝগড়া লেগে যায়। তার কারণ সে পারে, তার কাছে ভালো লাগতেছে সামনের দিকে পড়তে। তখন 2 লাইন 3 লাইন করে দিবেন, একজনে 3 লাইন করে পড়ো, বুঝেন নাই? এই প্রথম জনে 1 লাইন পড়বে, তারপরের জন 2য় লাইন, তারপরের জন 3য় লাইন পড়বে।
দেখবেন 8-10 দিন যাওয়ার পরে নাজরা চালু হয়ে গেছে। বরাবর প্রতিদিন কি হচ্ছে, নাজরার স্পিড বাড়তেছে। প্রথম দিন কিন্তু স্পিডে পড়তে পারবে না, আস্তে আস্তে স্পিড হয়ে যাবে। প্রথম জনে কিন্তু পড়তেছে, বাকিরা কি করবে? বাকিদেরও কাজ আছে। ওই প্রথম জনে যে পড়তেছে সে জোরে পড়বে, বাকিরা ওর মুখে মুখে কি মনে মনে পড়বে, আস্তে আস্তে পড়বে। হ্যাঁ, আঙ্গুলও থাকবে যেখানে ও পড়তেছে সেখানে, সবার আঙ্গুলও পড়াতে থাকবে এবং মনে মনে পড়তেও থাকবে। ঠিক আছে? এইভাবে দ্বিতীয় জনে দ্বিতীয় লাইন পড়বে, বাকিরাও কি মনে মনে পড়বে এবং কি আঙ্গুল কোথায় থাকবে? পড়ার উপরে থাকতে হবে, অর্থাৎ মনোযোগ থাকতে হবে। আঙ্গুল যদি চোখ যদি পড়ার উপরে না থাকে তাহলে মনোযোগ সৃষ্টি হবে না। ঠিক আছে? এইভাবে করে কি করবে? এক লাইন করে ঘুরতে থাকবে। ঠিক আছে? এক লাইন সবাই পড়বে না, একজনে এক লাইন পড়বে। ঠিক আছে? এইভাবে দেখবেন প্রথম দিন কয়েক পৃষ্ঠা হয়েছে, দ্বিতীয় দিন আরো কয়েক পৃষ্ঠা বেশি হয়েছে, তৃতীয় দিন আরো কয়েক পৃষ্ঠা বেশি হয়েছে, চতুর্থ দিন কি ডবল হয়ে গেছে, এরপরের দিন রিডবল হয়ে গেছে। তার কারণ প্রথম দিন দেখবেন প্রথম পৃষ্ঠা পড়তে 15 মিনিট চলে গেছে, দ্বিতীয় দিন দেখবেন আরো কয়েক মিনিট কমে আছে, তৃতীয় দিন আরো কয়েক। তার কারণ তার কি হয়ে গেছে? স্পিড বাড়ছে। স্পিড বাড়ার কারণে কি হচ্ছে? বরাবর দ্রুত হচ্ছে, বেশি হচ্ছে। এইভাবে করে দাওর চলবে কোরআন শরীফ 30 পারা পর্যন্ত যাওয়ার পরে আবার রিভাইজ দিবেন, আবার শুরু থেকে ওইভাবে কি 2-4-5 লাইন করে করে এক একজনে কি পড়তে থাকবে। এভাবে কয়েক দাওর দিবেন, দেখবেন কোরআন শরীফ একদম চালু হয়ে যাবে। তার কারণ কি জানেন? তাদের ব্রেন খরচ হচ্ছে সেখানে। নাজরা পড়ার সময় কি হচ্ছে? নিজের ব্রেন খরচ হচ্ছে। হুজুরে মুখে মুখে মাসকে করাচ্ছে না, হুজুরে বলে দিচ্ছে, মুখে মুখে সে পড়ছে, আধা পৃষ্ঠে বুঝে দিচ্ছে, ওই কোনায় বসে সে দুনিয়ার শয়তানি সব করতে আছে, সারাদিন শেষ। মনোযোগ ছিল? সারাক্ষণ মনোযোগ থাকতে হবে। আর একটা পদ্ধতি, এই নাজারার কায়দার যদি ছাত্র কম হয়, ঠিক আছে, এখন যেভাবে হেফজোখানা ঠিক আছে, লম্বা লাইন করে বসাইছেন, এটা ঠিক আছে, কিন্তু এই নাজারার কায়দা ছেলেদেরকে এইভাবে সামনাসামনি বসাইতে হবে, গোল করে বসাইতে হবে। ঠিক আছে? আর নাহলে ওখানে হের আওয়াজ আপনি শুনবেন, এদেরকে আপনার চারপাশে এইভাবে গোল করে বসান। ঠিক আছে? এক ঘুরাইয়া এক ঘুরান্তি হোক আর 2 ঘুরান্তি হোক, কি যাতে আপনি সবাই আওয়াজ শুনেন। ঠিক আছে? ওস্তাদের কাজ হলো কি শুধু শোনা, কোথাও আইন হা এগুলি উল্টো উচ্চারণ করলো কিনা লোকমা দিবেন। এক। দ্বিতীয় নম্বর, ভুল করতে পারে না, এখন ভুল করছে একজনে, তখন তারা 2টা লাগা দিবেন। কেমন? মারার এজাজত আছে? তাই সে ভুল করে যাবো তাহলে না, এ ভুল করছে সাথে সাথে তার শ্রোতারা কি ধরবে? শ্রোতা 10-20 জন আছে, কি একজনও ভুল ধরতে পারবে না? যদি না পারে সবাই শাস্তি পাবে। তার শ্রোতারা যদি নাকি কি না পারে, ভুল ধরতে না পারে, সবাইকে শাস্তি দিতে হবে, যে পড়ছে তাকে নয়। তার মানে শ্রোতারা মনোযোগ সহকারে কি করে নাই, একজনে হইলেও ধরতে হবে। কেউ যদি না ধরে সবাইকে বলবেন 5 বার উঠে কান ধরে উঠে আর বসো, বেদ ব্যবহার করবেন না। এরপরে আবার বেদ ছাড়া কঠিন কোনো শাস্তি দিবেন না। ঠিক আছে? বা বলবেন একজনের কান টানে দাও। ঠিক আছে? বলে বেশি জোরে না, আস্তে করে দাও, কান ছিঁড়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত করা যাবে না। ঠিক আছে? অর্থাৎ এটাতে হালকা একটু শাস্তি দিলে কি হবে? একটু মনোযোগ সৃষ্টি হবে। কান ধরানি এটাও কিন্তু এখন বাজে ছেলেদের বেইজ্জতি হচ্ছে আমার, বুঝলেন নাই? কান ধরতে দেয় না অনেকে। এইভাবে মনোযোগ সৃষ্টির জন্য এভাবে আমরা 2-1টা কি পদ্ধতি গ্রহণ করব, যাতে করে মনোযোগ থাকে। এই যে দেখেন, যখন আপনি 1-2 বার কানটা নেবেন, তখন সে ভয় পেয়ে যাবে, কাছে ভালো করে খেয়াল করেন, না শুনলে তো কানটা না গাইতে হবে, বুঝছেন? এভাবে আমরা মনোযোগ তৈরি করার জন্য এটা করব। তখন দেখবেন অটোমেটিকলি এই 2-3 মাসের ভিতরেই তার নাজারা কি হয়ে গেছে, একদম হেফজর উপযোগী চালু হয়ে গেছে।
এরপরে কি করবেন? সকাল থেকে কতক্ষণ পর্যন্ত? জোহর পর্যন্ত। এরপরে বিকালে আসর, আসর থেকে মাগরিব আছে না? আসর থেকে জোহর থেকে আসর, জোহর থেকে আসরের মধ্যে কি করবেন? তাজবিদ পড়াবেন। কি পড়াবেন? এই তাজবিদ এক একটা পড়াতে থাকবেন, ঠিক আছে? এরপরে মাগরিব থেকে আসা পর্যন্ত সূরা নাবা থেকে মাসকে করাবেন। মাগরিব থেকে আসা পর্যন্ত কি করাবেন? সূরা নাবা থেকে মাস্ক রাখবে না, মাস্কে করাবেন, ঠিক আছে? এক একটা আয়াত মাস্কে করাবেন, আপনি 10-12 বার মাস্কে করাবেন। এরপরে সবার থেকে কি ওই আয়াতটাই শুনবেন, একবারে এক পৃষ্ঠা মাস্কে করা এরপরে সবাক শুনলেন তা নয়। আম্মা ইয়াতাসাআলুন, আপনি কি স্ট্যান্ডার্ড করে মাস্ক করালেন 10-12 বার, এরপর আপনার স্টাইলে সবক শুনবেন সবাই থেকে, বলে আমি যে সুরে পড়াইছি এই সুরে পড়ব। আর সবার তো আর লাহান ভালো না, সবার অত মাস্কের পদ্ধতিও অত উন্নত নয়। তখন কি করবেন? মোবাইল এখন সবার কাছে আছে, একজন কারি সাহেবের, উন্নত একজন কারি সাহেবের কি এইভাবে ছাত্রদেরকে মাস্ক করাচ্ছে, যেরকম কি আছে সূরা নাবার মাস্ক লিখলেই আসা যায়, ঠিক আছে? কারি এনাম সাহেব নাকি যেন একজন আছে, ওনার মাস্ক করা আমার হচ্ছে ভালো লাগে, বাচ্চাদেরকে মাস্ক করায়। ওরকম কারি সাহেবদেরকে দিয়া একটা ভিডিও চালু করে মাস্ক করাবেন, তাহলে আরও লাহান সুন্দর হয়ে যাবে বাচ্চাদের, ঠিক আছে? এইভাবে আমরা সূরা নাবা থেকে 29 পারা, 30 পারা, 29 পারা এই দুইটা পারা মাসকে করিয়ে দেব। জোহর থেকে কি আসর পর্যন্ত না, মাগরিব থেকে এশা। জোহর থেকে আসর ছিল কি? তাহলে নাজরা কিভাবে পড়াবেন, কিভাবে অল্প সময় নাজরা চালু হবে, এইটাও খেয়াল রাখবেন ইনশাল্লাহ। এই পদ্ধতিতে আপনারা করবেন, ঠিক আছে? এরপর অনাবাসিক মাদ্রাসায় অনাবাসিক ক্লাস যাদের হবে তাদেরকে কায়দার নাজরা শেষ হওয়ার পরে, কায়দার নাজরা চালু হওয়ার পরে কি করবেন জানেন? একদিন তাজবিদ পড়াবেন, একদিন নাজরা পড়াবেন, একদিন তাজবিদ, একদিন নাজরা। তাহলে দুটোটা একসাথে কি চলবে? সব চলতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে তাজবিদ কিভাবে পড়াবেন দেখেন। হরকতের পরিচয়, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আলিফ হয় খালি, আলিফের উপরে অথবা নিচে যে কোনো চিহ্ন হইলে ওই আলিফকে হামজা বলে। হরকতের মধ্যে ওয়াকফা করিলে সাকিন হয়ে যাবে। এক একটা জুমলা করে করে কি একটা একটা করে 10-12 বার করে মাস্কা করিয়ে এই 3 লাইনের এই ছন্দটি পুরা মুখস্থ সবাই থেকে নিতে হবে, সবাই পারতে হবে, ঠিক আছে? সবাইকে 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, কি করতে হবে? কায়দা করে বেশি না, 17-18টা কায়দা আছে, এগুলো পরে তার কয়দিনে লাগবে, বুঝলেন না? এক একটা কায়দা মুখস্থ হয়ে যাওয়ার পরে এরপরে বলবেন তোমরা ফারাদা থেকে পড়ো। কোথা থেকে? ফারাদা পারে না সারা? পারে। এখন তারা সবাই বলবে ফারাদা। আসলে কি ফারাদা? আসলে ফারাদা, কিন্তু এখন তাজবিদ পড়ার কারণে কি হয়ে গেছে? হরকতের মধ্যে ওয়াকফা করিলে কি হয়ে যাবে? ফারাদ। কি বলতে হবে এখন? এখানে যদি নাকি এটা উচ্চারণ ঠিক করে না যায়, কোরআন শরীফের তেলাওয়াতে কি করবে? ভুল করবে। এই জন্য এখানে ফারাদ। এরপর বলবেন প্রতিটি হরফে হরফে কি করব? কায়দা বলো। ফায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ফা। রয় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় র। দদে জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফা করিলে সাকিন হয়ে যাবে ফারাদ। তারপরটা বলেন ওয়াজাব। বলবে না সবাই? হুজুরে না, ছাত্ররা বলবে ওয়াজাব। হুজুরের দায়িত্ব কি? তারপরটা বলেন, কায়দা বলেন। তারপরটা বলেন, কায়দা বলেন। ওয়াজাব। ওয়াবে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে ওয়া। জিমে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে যা। বায়ে জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফা করিলে সাকিন হয়ে যাবে ওয়াজাব, ঠিক আছে? তারপরটা বলেন সানান। সিনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সা। নুনে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না।
নুনে জবর হরকত হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে সানান। কতটুকু পর্যন্ত এই এজরা চলবে? এই জবরের যতগুলি মেসাল আছে 20টি মেসাল, জেরের 25টি মেসাল, পেশের 20টি মেসাল, এ মোট 65টি মেসাল সবগুলি এজরা করতে হবে। সবগুলি মেসাল কি করবে? উদাহরণ উচ্চারণ করবে আর কি বলে যাবে? কায়দা বলে যাবে। কায়দা এতগুলি মেসালের ভিতরে কায়দা বলে যাওয়ার দ্বারা কি ফায়দা? জকি থেকে গবি সবার ব্রেনে কায়দাটা কি হয়ে যাবে? সেটিং হয়ে যাবে। এক দুইটা মেসালে কি হয় না, সবার ব্রেনে সেটিং হয় না। আপনারা এই কায়দা বলার ভিতরে অর্থাৎ এজরা করার সময় কোনো প্রকার অলসতা করতে পারবেন না, সময় নষ্ট এই কথা মনে করবেন না, ঠিক আছে? তাহলে এই 3 পৃষ্ঠার সবগুলি মেসাল কি করবে? এই এজরা করবে। বলেন। বলা যায়, সমস্যা নেই। ভালো খারাপ হবে মানে একটু সংক্ষিপ্ত আর বিস্তারিত হয়ে গেছে আর কি, বুঝেন নাই? এই আর কি বলতে পারেন ভাই জবর হরকত এভাবে আর একটু সংক্ষিপ্ত হয়, কাজ তো দুটোটা একই। হ্যাঁ, সমস্যা নাই, বলতে পারেন। না না, প্রতিটা আলাদা আলাদা করাবে। হ্যাঁ, করা যায়, সমস্যা, একসাথে মিলানো যাবে। হ্যাঁ না, মানে মূল উদ্দেশ্যটা আমার হাসিল হলে হয়, আবার ওটা একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, বুঝলেন নাই? এরপরে দেখেন তানবিনের পরিচয়। এবার এটাকেও আমরা কি করাবো? আর এমনি হরকত নিয়ে আমি যে কথা বলছি এগুলা অন্য কোথাও পাওয়া যায় না। আমি চাইছি একটু বিস্তারিত কি করে দেওয়ার জন্য, বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য। তার কারণ যারা মাদ্রাসায় আসবে তারা আস্তে আস্তে জানবে, কিন্তু সবাই তো আর মাদ্রাসায় আসবে না। তা অনেকে কি চলে যাবে? অধিকাংশ ছাত্র কোথায় চলে যায়? স্কুলে চলে যায়। তখন তারা কোথায় শিখবে? তাদের তো ভুল থেকে যাবে। এই জন্য আমি এগুলো বিস্তারিত শিখিয়ে দিচ্ছি। এরপরে দেখেন তানবিনের পরিচয়। তানবিনের পরিচয় 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবরে ওয়াকফ করিলে 1 জবর ও 1 আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরের সাথে আলিফ থাকুক বা না থাকুক ইহাকে মধ্যে আওয়াজ বলে। কিন্তু গোলতাতে ওয়াকফ করিলে গোলতাও সাকিন হয়ে যাবে। 2 জের ও 2 পেশে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে। এই তানবিন সম্পর্কে বিস্তারিত আলহামদুলিল্লাহ লেখা হয়েছে। এই 4 লাইন পরিপূর্ণ আমরা মুখস্থ করে সবার থেকে সবক শুনতে হবে। 2 দিন লাগুক আর 4 দিন লাগুক, সবার মুখস্থ হওয়ার পরে বলবো আমালান থেকে পড়ো, ঠিক আছে? তাহলে আমালান বলবে। আসলে কি এখন কায়দা জানার পরে আমালান বললে শুদ্ধ হবে? আগে কায়দা শিখে নেয়, সেজন্য আমালান বলছে। এখন কায়দা জারি করতে হবে, কি বলতে হবে? আমালা, ঠিক আছে? কায়দা বলেন। আইনে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মিমে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মা লামে 2 জবর 2 জবরে ওয়াকফ করিলে 1 জবর ও 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে আওয়াজ বলে আমালা। তারপরটা বলেন, তারপরটা বলেন, কায়দা বলেন, ঠিক আছে? এইভাবে করে 2 জবরের পৃষ্ঠার মেসালগুলি, 2 জেরের পৃষ্ঠার মেসাল, 2 পেশের পৃষ্ঠার মেসাল, এখানে প্রায় 70টি মেসাল আছে। এই সবগুলি মেসাল দ্বারা কি করবে? উচ্চারণ করবে আর কি বলবে? কায়দা বলবে। দেখেন 2 জেরের মেসালের মধ্যে কি প্রথম মেসাল কি? বিদাম। আগে ছিল বিদামিন, এখন কায়দা জানার পরে হচ্ছে কি? কায়দা বলেন। বায়েজের হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দেয়। বি দারে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দেয়। দা মিমে 2 জেরে ওয়াকফ করিলে সাকিন হয়ে যায় বিদাম। দেখেন এরপরে দেখেন পেশের ওখানে বাকারা, বাকারা
তা কায়দা বলেন, বায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বা, কফে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ক, রয়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় র। তায়ে গোলতাতে দুই পেশ, কিন্তু গোলতাতে ওয়াকফ করিলে গোলতা হাও সাকিন হয়ে যাবে, পুরো বলতে হবে বা কর, আহাদ, সুরুর, কিতা, উমর। ঠিক আছে, এইভাবে প্রতিটি মেসাল বাচ্চারা উচ্চারণ করবে আর কি বলবে, কায়দা বলে যাবে। ঠিক আছে, এরপরে আসেন মদ্দের হরকত। মদ্দের হরকতের পরিচয়, মদ অর্থ টানিয়া পড়া, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদ্দের হরকত বলে। মদ্দের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে তবাই বলে। কিন্তু ওয়াকফের হালাতে আয়ের মধ্যে মদ্দের হরকত হইলে ওই হা সাকিন হয়ে যাবে। আলিফে মদ্দের হরকত হইলে ওই মদকে মধ্যে বদল বলে। ঠিক আছে, এইভাবে 4 লাইনের পুরা কি করতে হবে, মুখস্থ করানোর পরে এরপর কোথায় আসবে মেসাল। আমান কি বলবে, আলিফে মদ্দের হরকত হইলে ওই মদকে মধ্যে বদল বলে। আ মিমে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মা, নুনে জবর হরকত, হরকতের মধ্যে ওয়াকফা করিলে আমান। ঠিক আছে, এইভাবে করে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সব মেসাল কি করতে হবে, উচ্চারণ করবে আর পাশাপাশি কি বলবে, কায়দা বলবে প্রতিটি হরফে। ঠিক আছে, এরপরে আপনারা আস্তে আস্তে এভাবে জজমের ওখানে ওইটার কায়দা মুখস্থ করানোর তেমন দরকার নেই, তারপরে এক লাইন মুখস্থ করে দিলেন সমস্যা নাই। জজমালারা কি একবার তাহার ডান দিকের হরকতের সাথে পড়িয়ে পড়িয়ে এটা মুখস্থ করে দিবেন। এরপরে আসেন দেখেন 13 নং পাঠ মদ্দের হরফের পরিচয়। মদ অর্থ টানিয়া পড়া, মদ্দের হরফ 3টি। এইভাবে ছন্দ আকারে এই 4 লাইনের পুরাটা কি করবেন, 5 লাইন মনে হয়, 5 লাইনের এই ছন্দটা পুরা কি করাবো, আমরা মুখস্থ করাবো। আমরা তো এই যে পিছনে বলছি আলিফের উপরে অথবা নিচে কোনো চিহ্ন হইলে এমনকি হামজা বলে। এই ক্ষেত্রে দেখি আলিফে মদের হরকত হইলে ওই মদকে মধ্যে বদল করে। বাচ্চাদেরকে আমি কি হামজা শিখাবো না আলিফ শিখাবো? হামজা এখন এখানে তো আলিফের উপরে চিহ্ন হয়েছে, হামজা হয়ে গেছে। হ্যাঁ, আলিফের উপরে নিচে কিছু হলে এটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। আপনার কথাও কি আছে, ঠিক আছে, কিন্তু আলিফ হামজা 2 স্টাইলের হয়, একটা আলিফের স্টাইলে হয় আর একটা কি গোল হামজা হয়, বুঝেন নাই? ও আলিফের মধ্যে যখন খাড়া জবর হবে তখন এটা মধ্যে বদল হবে, বুঝেন না? এই জন্য এটা মুজাউইদরা যেভাবে করে গেছে আমরা সেভাবেই এটাকে মানে নিতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, খাস। হ্যাঁ, এরপরে দেখেন এই মদ্দের হরফের পরিচয়, এটা 5 লাইন পুরাটা মুখস্থ করানোর পরে এরপরে আমরা মেসালে যাব। কল কি হবে, কল তো এমনি মধ্যে আরজি হিসেবে 3 আলিফ হয়, কিন্তু এখন আমরা 3 আলিফ পড়াই নাই, সেজন্য এখানে 3 আলিফ চালু করবো না, কি করব, শুধু 1 আলিফটাই চালু করে যাব। কল কায়দা বলেন, জবা রে বাম পাশে খালি আলিফ মদ্দের হরফ, মদ্দের হরফের ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ক লামে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে না, হরকতের মধ্যে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে কল। ঠিক আছে, এইভাবে এই পুরা পৃষ্ঠা ইয়াফতাহুন পর্যন্ত প্রতিটি মেসাল উচ্চারণ করবে আর ছাত্ররা কি বলবে, কাওয়ায়েদ বলে যাবে, কায়দা বলে যাবে। ঠিক এই শুরুতেই ওটা মধ্যে তো ভাই ওখানে উপরে পড়ে আসছি না, ওটাকে মধ্যে তবাই বলে, এটাকে মধ্যে তবাই বলে, মধ্যে তবাই 2 স্টাইলের আর কি, বুঝলেন? ওখানে তো মধ্যে তবাই বলে। হ্যাঁ,
যাই হোক মধ্যতবাই ওটাকে মধ্যতবাই বলে, এটাকে মধ্যতবাই। মধ্যতবাই দুই স্টাইলের, ওখানে এক স্টাইল, এখানে আচ্ছা যাই হোক মধ্যতবাই হুকমি হোক আর হাকিকি হোক, মধ্যতবাই তো বলছে তো হুকমি আর হাকিকি, সেটা আপনি যখন কেরাত বিভাগে পড়বেন উপরের দিকে যাবেন তখন সেটা তাফসির আসবে। এখন ছোট বাচ্চাকে হুকমি আর হাকিকি এইগুলা বলার কি নাই, মূল জিনিসটা তাদের ব্রেনে ঢুকে দিতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে কি একালিপ টান হওয়া, একালিপ টান যাতে হ্যাঁ, অর্থাৎ এখানে আরো অনেক কিছু আছে বিতর্কত, ঠিক না? তাজবিদের কত বড় বড় কিতাব আছে, সেখানে কি নতুন কিছু আনছে না? শুধু এগুলাকে তফসির করে কি করছে, বড় করছে, ঠিক না? কোরআন শরীফ এটাই, যেটা আমরা পড়ি এটাই মূল, কিন্তু এই কোরআন শরীফের তফসির 300 খণ্ডও আছে, 600 খণ্ডও আছে, বুঝছেন? এইটা হলো তফসির। তফসির করতে গেলে ছোট বাচ্চাদের জন্য কি তফসির প্রযোজ্য নয়, তাদের জন্য যেগুলো একেবারে না হলে এবারত পড়া যাবে না সেগুলি আমি এখানে অন্তর্ভুক্ত করছি। কিন্তু মার্কেটে দেখা যায় আরও কিছু কায়দা ছোটো বাচ্চাদের জন্য লেগছে অনেক তফসিল, মধ্যে কাসার এই সেই আরব তবিলা কসিরা, আপনার আরও বহুত কিছু দিয়ে তুইছে, বুঝছেন নি? এগুলা এই তো ছোটো বাচ্চাদের জন্য সবক না। এইভাবে দেখেন এরপরে লিনের হরফের মধ্যে লিনের হরফের কাওয়াইদ মুখস্থ করাবেন, ঠিক আছে? জাউজা, যা জবরের কি জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, যাও যা দুই জবরে ওয়াকফা করিলে এক জবর ও এক আলিফ টানিয়া পড়ি যায়, ইয়াকে মধ্যে আওয়াজ বলে জাউজা। এইভাবে পড়তে হবে। এরপরে দেখেন ওই মধ্যে লিনের পরিচয়ের ওখানে কায়দাটা পড়ানোর পরে বলবেন ইয়ৌম, ঠিক আছে? জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফা করিলে মধ্যে লিন, কেমন একে কি এক আলিফ টানিয়া পড়ি যায়, ইয়াকে মধ্যে লিন বলে, এভাবে উচ্চারণ করাবে। এরপর হাবেলু নিয়ে যা আলু, এখানেও তাজবিদটা পড়ানোর পরে বলবেন হাবে, হায় জবর হরকত, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়ি হা, বাই জজম যায় সাকিন, কলকলা, কলকলায় বারিক, কলকলায় কি বারিক, এই কথাটা বলে দিবেন। এই বারিকের জায়গা বারিক বলবেন, পোরের জায়গায় কি বলবেন, পোর বলবেন। এরপরে দেখেন তাজদিদের কফ তোয়া বা জিম দাল, কফ তোয়ার মধ্যে বলবো কলকলায় পোর, আর বা জিম দালের মধ্যে বলবো কি বারিক, এই কথাটা বলবেন বাস। কোনটা? হ্যাঁ হাব, এখানে কায়দা বলতে বলবেন, তাহলে হায় জবর, হায় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হা, বায়ে সাকিন কলকলায় বারিক, ওই বা জিম দাল এই তিনটা হরফ কি কলকলা পোর বারিক কেন হয়েছে জানেন? বারিক হরফগুলোর মধ্যে যখন কলকলা হবে তখন ওই কলকলাটা কি হবে, বারিক হবে, অর্থাৎ কলকলাটা একটু নিচের দিকে জেরের দিকে দাবিত হবে। আর যখন কলকলার হরফ মোটাগুলি আসবে, কফ তোয়া 7 হরফের 2 হরফ না, তখন ওই হরফের মধ্যে উপরের দিকে একটু মোটা হবে, হা এ ক নো ক, ঠিক আছে? তখন নয় কফ এবং তর মধ্যে কি করবেন, বলবেন এগুলো কি কলকলায় পোর। এইভাবে আমরা হ্যাঁ হাবলে, হাবেল বললে তো বাই নিচে জের হয়ে গেল, বুঝলেন না? হাবলে কি হাবলে ইয়েজআল, ঠিক আছে? এইভাবে। এরপরে তাজদিদের যেই এটা আছে, ছন্দটা আছে, ওইটা পড়াইলেও চলে, না পড়াইলেও চলে, সমস্যা নেই, তারপরে পড়াই দিলে ভালো। এরপরে দেখেন ওয়াজিব গুন্নার পরিচয়, এই ওয়াজিব গুন্নার পরিচয়, গুন্না অর্থ নাকে আওয়াজ বাজানো, হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে এক আলিফ টানি এক আলিফ পরিমাণ গুন্না করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলে। ইন্না আমরা যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, নুনে তাসদিদ, হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলে। ইন্না, ঠিক আছে? এইভাবে আমরা
এই পুরো ফিসটা কি করাবো, বাচ্চাদেরকে মাস্ক করাবো। ঠিক আছে, কায়দা শুনবো। এরপরে 3 আলিফ মধ্যের পরিচয়। এই 3 আলিফের মধ্যেও কি একটু ভিন্নতা আসছে অন্যান্য তাজবিদের কিতাব থেকে। দেখেন 3 আলিফ মধ্যের পরিচয়। 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। মধ্যে মুনফাসিলের পরিচয় মধ্যর আরব অথবা মধ্যর হরকতের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মধ্য আরজির পরিচয় মধ্যর আরব অথবা মধ্যর হরকতের উপরে। ভিন্নতা আসছে কি, অন্যান্য বইতে কি দেখছে, শুধু মধ্যের আরবের বামে গোল হামজা লম্বা হামজা, মধ্যের হরকত শব্দটা বলে নাই। অথচ আলা ইব্রাহিমা এখানে লা মধ্যের হরকত না, মধ্যের হরকতের বামের হরফ লম্বা হামজা আসছে না, তো তাহলে এখানে 3 আলিফ হবে না। এই জন্য ওইটাও একেবারে নাই যে তা নয় হুকমান, কি ওইটাও কি হুকমান ওরা চালাই দিছে। আমরা পড়াচ্ছি এখানে ছোট বাচ্চাদেরকে, তাদেরকে কি করে দিতে হবে, একদম স্পষ্ট বলে দিতে হবে। এই জন্য মধ্যের হরকত অথবা মধ্যের হরফের বামে যদি কি আসে লম্বা হামজা আসে, চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসে, তাহলে কি করতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। এভাবে 4 আলিফের মধ্যেও একই স্টাইলে কি করা হয়েছে, এই মধ্যের হরফ অথবা মধ্যের হরকতের বামে এই কথাটা ভাইয়া দেওয়া হয়েছে। এগুলো আমরা লক্ষ্য করবো। এর দ্বারা কি হচ্ছে, ছাত্ররা স্পষ্টভাবে বুঝতেছে। এরপরে দেখেন, এই 20 নং পাঠ নুন সাকিন ও তানবিনের পরিচয়। ওইভাবে মাদ্দা আরজিও পড়া দিবেন আর কি। নুনে সাকিন ও তানবিনের পরিচয়। নুনে সাকিন যজমলা নুনকে বলে, তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে। তানবিনের ভিতরে নুনে সাকিন লুকায়িত আছে, যেমন বা 2 জবর বান, বা নুন জবর বান। নোটার উচ্চারণ এক না, 2 জবর মানে আসলে 2 জবর 2 জের পেশ মানে আসলে 2 জবর 2 জের 2 পেশ নয়। একটা জবর কি নুনের পরিবর্তে আসছে, নুনে সাকিনের পরিবর্তে। আরেকটা যে নুনে সাকিনের পরিবর্তে আরেকটা উল্টা পেশ কিসের পরিবর্তে আসছে, এটা নুনে সাকিনের পরিবর্তে। আসলে কি তানবিনের মধ্যে, তিনটা তানবিনের মধ্যে একটা একটা কি আছে, নুনে সাকিন লুকায়িত আছে, বুঝছেন? এই জন্য এই জিনিসটা এখানে ভালোভাবে ছাত্রদেরকে বুঝাই দিবেন। নুনে সাকিন ও তানবিনকে পড়ার নিয়ম 4টি, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। অন্যান্য বইতে কিছু জায়গায় লিখছে নুনে সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। তা আপনি মিমের মধ্যে ইদগামও করতে পারবেন, মিম বাদিনের মধ্যে কি ইদগাম পড়া যাবে? যাই বললে 4 প্রকার, তাহলে আমি প্রত্যেকটাকে 4 প্রকারে পড়তে পারবো, জায়েজ। নুনে সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। তার মানে কি যে কোনো মেসালকে 4 প্রকারে পড়া যাবে? এই আবার অর্থাৎ 4 প্রকারে পড়া যায় কারণে কি হয়ে গেছে, আম হয়ে গেছে হুকুমটা, অর্থাৎ যে কোনোটাকে কি 4 প্রকারে পড়া যাবে। আমি বলছি কি নুনে সাকিন ও তানবিনকে পড়ার নিয়ম 4টি, এটা খাস হয়ে গেছে, আম রয় না, ঠিক আছে? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এরপরে দেখেন ইকলাবের পরিচয়। ইকলাব অর্থ বদল করিয়া পড়া। নুনে সাকিন অথবা তানবিনের বামে বা হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনের নুনকে, ওই নুনে সাকিন অথবা কি তানবিনকে নয়, তানবিনের নুনকে। আর এখন আমরা বইতে পড়ি কি তানবিনকে। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে। তো তানবিন যদি নাকি মিম হয়ে যায় তাহলে এবার উচ্চারণ করবেন কি দিয়া, জবরের উচ্চারণ, নাজেরের উচ্চারণ না পেশের উচ্চারণ?
আপনি তো দুটোটাই কি বানিয়ে ফেলছেন, মিম বানিয়ে ফেলাইছেন। এখন তার উচ্চারণের কোনো পথ নাই। না, এখানে যদি দুই জবর থাকে, এক জবর হয়ে গেছে মিম, আরেক জবর দিয়ে হরফটা কি করবেন, উচ্চারণ করবেন। দুই জের থাকলে এক জের দিয়ে উচ্চারণ, আরেক জের কি হয়ে যাবে, মিম হয়ে যাবে। বুঝছেন? দুই পেশ থাকলে এক জবর দিয়া পেশের উচ্চারণ করবেন, আর উল্টা পেশটা দিয়ে আর একটা পেশ দিয়ে কি করবেন, মিম হয়ে যাবে। এই কথাটাও আমি এখানে বাইগা দিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে আমি বড় বড় কারি সাহেবদের সাথে মত বিনিময় করছি, কেউ এখন আর কোনো মানে উত্তর দিতে পারে না, কেউ আমাকে আর বুঝাইতে পারে। মন এখানে পুরো ছিল না, কোন দিকে গেছিল? আচ্ছা, আর একটু ভালো করে শুনেন। দুই জবর মানে কি, তানবিন। তানবিন মানে কি, দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ মানে কি, আসলে দুই পেশ না, একটা জবর একটা নুন। দুই তানবিনের ভিতরে কি আছে, নুন সাকিন লুকায়িত আছে। তার মানে দুই জবর মানে একটা হলো জবর, একটা হলো নুন। দুই জের মানে কি, একটা হলো জের আর একটা হলো নুন, নুন সাকিন। দুই পেশ মানে একটা হলো পেশ আর একটা হলো কি, ঠিক আছে? আর ইকলাবের কায়দা বা ইকফার কায়দা, সব কায়দার ভিতরেই কি বলে, নুনে সাকিন ও তানবিনের বামে ভারব আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিতে হয়। ওই নুনে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন হবে, এবং তানবিনকেও যদি আপনি কি করে ফেলেন, এটা একটু লেখা দেখা যাবে। খবীরম বাসীরা, ঠিক আছে? এখানে এই যে তানবিন, তানবিন মানে কি, দুই জবর। দুই জবর মানে একটা জবর, একটা হচ্ছে কি নুনে সাকিন, এটা হচ্ছে কি দ্বিতীয় জবর মানে কি নুনে সাকিন। এখন এখানে পরিবর্তন হবে, নুনে সাকিন যেটা সেটা মিম দ্বারা পরিবর্তন হবে, জবর যেটা সেটা পরিবর্তন হবে না। আর এখন আমভাবে অধিকাংশ জন কি পড়ায়, ও তানবিনকে মিম দ্বারা, নুন সাকিন এবং কি তানবিনকে, যেরকম মিম বাদি, ঠিক আছে? এখানে ঠিক আছে, এখানে কি হয়েছে, এই নুন সাকিনটা মিম হয়ে গেছে, এই জন্য বলছে কি মিম, ঠিক আছে? আর এখানে হবি, যদি আপনি নুনটা দোনো জবর অর্থাৎ তানবিনকে যদি নাকি কি বানায় ফেলান, মিম বানায় ফেলান, তানবিন অর্থাৎ দোনো জবরটাকে, দোনো জবর তানবিন মানে কি, ওই নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা বদল করিয়া পড়িতে হবে। এখন তানবিন মানে দুই জবর, তো তানবিনকে যদি কি হয় মিম করে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে, এই যে হবি রম বলছেন, রার মধ্যে যে জবর দিয়ে পড়ছেন, সে জবর কোথায় পেলেন, জবর তো দোনোটা কি হয়ে গেছে, মিম হয়ে গেছে। তাহলে আপনি রকে জবর দিয়ে পড়বেন না, জের দিয়ে পড়বেন না, পেশ দিয়ে পড়বেন, অটোমেটিকলি কি আপনি দোনোটা জবর যদি মিম বানায় ফেলেন, তাহলে আপনি কি চুপ করে বসে দেখতে হবে, কি দিয়ে উচ্চারণ করবেন। এখানে আসলে পরিবর্তন হয়েছে, একটা জবর যেটা নুনের পরিবর্তে আসছে, আর র জবর যেটা অরিজিনাল সেটা কি বহাল আছে, ওই জবর দ্বারা আপনি কি করছেন, এটাকে র করছেন। এইভাবে দুই জেরের মধ্যে কি, দুই জেরের তানবিনের মধ্যে এক জের কি হয়ে গেছে, নুন হয়ে গেছে, আর এক জের দিয়ে কি করছে, উচ্চারণ করছেন। বুঝা যাচ্ছে এবার? যাক আলহামদুলিল্লাহ। এই আমাদের কি করতে হবে, এভাবে বুঝিয়ে লিখে এই বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে বাচ্চারা এই বুঝে পড়বে, শুধু মুখস্থ করবে না, বুঝে পড়বে, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করানোর পরে কি বলবেন, তাহলে কি হবে, ওই নুনে সাকিন অথবা তানবিনের নুনকে, তানবিনকে নয়, হ্যাঁ, ওই নুনে সাকিন অথবা তানবিনের নুনকে মিম দ্বারা বদল করিয়া পড়িতে হয়। ইয়াকে কি বলে, ইকলাব বলে। খবীরম বাসীরা, খবীরম বাসীরা। হ্যাঁ, আচ্ছা বলতেছি, সেটা সম্পর্কে আমি
কারি আহমদ বিন ইউসুফের একটা বক্তব্য শুনছি, ইউটিউবে পাইছিলাম। শোনেন, কোনটা উত্তম? 1000 সাল পর্যন্ত হবি রং পড়ছিল, সবকার হিসাবে কি পড়ছে? দোনো ঠোঁট মিলিয়ে পড়ছে। কিন্তু 1000 হিজরির পর থেকে হিজরি 1000 হিজরির পর থেকে কারি সাহেবরা এখন কি একমত হয়েছে না, দোনো ঠোঁট না বাজিয়ে পড়লে কি ভালো। তা এখন যেটা চলতেছে ওটা পড়েন, কিন্তু দোনোটা কি দোনোটাই সহি, এবং বরঞ্চ মুতাকাদ্দিমিনটা কি আরো কি আওলা। তবে এখন সমাজে যখন এটা চলতেছে এটাতে ভুল তো না, সহি তো, সুতরাং এটাই পড়েন। এটা যদি না পড়েন তখন বলবে এ তো কি কিছু জানে না, বুঝলেন নাই? এই জন্য আমরা মাস্ক করাবো কি দোনো ঠোঁটকে একটু ফাঁকা রেখে খবীরম বাসীরা। এরপরে আমি আমার উস্তাদকে, যিনার কাছে কেরাত পড়ছি, ওনাকে একদিন প্রশ্ন করছি, আমি হুজুর এটা তো মিমের মাথায় কোথায়? দুটো লাগাই বলতে হবে, মিলিয়ে পড়তে হবে। তো এখানে ফাঁকা রাখেন কেন? বলছে দেখো এটা মিমে হাকিকি নয়, এটা মিমে কি হয়েছে বদল। এটা কি হয়েছে বদল হয়ে আসছে, এবং কি গুন্না, এটার দ্বারা কি উচ্চারণ হয়? গুণ্য উচ্চারণ হয়। এই জন্য দুই ঠোঁট ফাঁকা রেখেই উচ্চারণ করাটাই বর্তমান পরিস্থিতিতে সুন্দর। তখন এভাবে দোনোবার ফাঁকা রেখে কিন্তু সহি, ঠিক আছে? হ্যাঁ, ইজরা কেন করবেন? ইজরা ইজরা করাচ্ছি, ইজরার কথা বলতে দেখেন খবীরম বাসীরা। এবারে বলবেন কায়দা বলো। হয় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বি জেরের বাম পাশে জমলা ইয়া মধ্যের রব, মধ্যের হরকতে মধ্যের হরফে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে বি খবীরম। তানবিনের বামে বাহর বাসিলে ওই তানবিন, হ্যাঁ তানবিনের রব ইকলাবের রব বাসিলে ওই তানবিনের নুনকে মিম দ্বারা বদল করিয়া পড়িতে হয়। রম বায় জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা সি জেরের বাম পাশে জমলা ইয়া মধ্যের রব, মধ্যের রবের ডানের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। রা দুই জবরে ওয়াকফা করিলে এক জবরও এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে আওয়াজ বলে খবীরম বাসীরা। এইভাবে পুরা মেসাল, শুধু রমের মধ্যে কোন কায়দা হয়েছে এটা না, পুরা কায়দা পুরা ইবারত কি করতে হবে? পুরা মেসাল এজরা করতে হবে। তাহলে কি হবে? পিছনের কায়দাগুলো আমার বরাবর রিভাইজ হইতেছে, বরাবর দৌড়াইতেছে। এতে করে আমার কায়দাগুলো জকি থেকে গভী সবার ব্রেনে একদম ক্লিয়ার বসে যাচ্ছে। পিছের কায়দাগুলো বরাবর বলার কারণে দ্রুত বলতে পারবে, সময় কোনো বেশি লাগবে না, ঠিক আছে না? পিছনগুলো সব তার প্রশ্ন। এই আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত এই তাজবিদ সম্পর্কে আজকে আলোচনা হয়েছে। বাকি সামনে যেগুলো আছে ওগুলো ঠিক এই ক্লাবের মতোই কি হবে, এক একটা কায়দা মুখস্থ করাবো, আর কি করাবো? মেসালগুলো উচ্চারণ করাবো, এবং মেসালগুলো কি করাবো? এজরা করাবো, ঠিক আছে? এগুলোর মধ্যে আর কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ প্রায় 5টা পরে 5টা বাজে যেতেছে, আমরা নামাজেরও টাইম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।